সুপ্রিম কোর্টের রায়ে রাস্তা খুলে গিয়েছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। বাংলাদেশে 3টি জাতীয় নির্বাচন রয়েছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তবু এই ব্যবস্থা বাংলাদেশের রাজনীতিতে সবসময় ছিল আলোচনার কেন্দ্রে। কিন্তু কিভাবে এলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা? কেন এই ব্যবস্থার উপর আস্থা রাখতে হয়েছে দেশের রাজনৈতিক দলগুলোকে? আর শেখ হাসিনা সরকার কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, জানাবো আজকের স্টার এক্সপ্লেইনসে। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্ম হয়েছিল বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে। স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পর 1991 সালে নির্বাচনী সরকার গঠন করে বিএনপি নেতৃত্বাধীন জোট। গণভোটে বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আবারও চালু হয়। মোটামুটি স্থিতিশীল ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু বিপত্তি দেখা দেয় 1994 সালে। সে বছর মাগুরা 2 সংসদীয় আসনে উপনির্বাচন হয়, কিন্তু উপনির্বাচনটিতে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে। মাগুরা নির্বাচনের পর আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলে। দাবি মানতে সরকারকে একই বছরে 27 ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয় বিরোধী দলগুলো। সেই সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং বিএনপি নেতারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকচ করে দেন। খালেদা জিয়া বলেন, শিশু ও পাগল ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি কোথাও খুঁজে পাওয়া যাবে না। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো তীব্র আন্দোলন শুরু করে। তাদের দাবি নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই। 27 ডিসেম্বর পার হয়ে গেলেও বিএনপি সরকার তাদের অবস্থান থেকে একদমই সরে আসে না। দাবি না মানায় 1994 সালের 28 ডিসেম্বর সংসদ থেকে একযোগে পদত্যাগ করেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলামীর 147 জন সংসদ সদস্য, কিন্তু পদত্যাগপত্র গ্রহণ করা হয় না। সে সময় জাতীয় সংসদের স্পিকার শেখ আব্দুর রাজ্জাক সংসদ সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ না করে অনুপস্থিত হিসেবে বিবেচনা করার সিদ্ধান্ত নেন। বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনুমতি ছাড়া একজন সংসদ সদস্য 90 দিন অনুপস্থিত থাকলে তার আসন শূন্য বলে বিবেচিত হয়। এই ক্ষেত্রে সেই নিয়ম ব্যবহার করা হয়। শূন্য সব আসনের উপনির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করে সরকার এবং নির্বাচন কমিশন, কিন্তু বিরোধী দলগুলো উপনির্বাচন বর্জনের ঘোষণা দেয়। শুরু হয় তীব্র আন্দোলন, হরতাল। টানা হরতাল ও অবরোধের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হতে থাকে দেশের অর্থনীতি ও মানুষের সাধারণ জীবিকা। এক পর্যায়ে মধ্যস্থতার উদ্যোগ নেয় কমনওয়েলথ। সংস্থাটির তরফ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত হিসেবে ঢাকায় আসেন অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর স্যার লিলিয়ান স্টেফেন। বেশ লম্বা সময় ধরে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করলেও তিনি সফল হতে পারেননি। এক পর্যায়ে তিনি সর্বদলীয় একটি সরকার গঠনের প্রস্তাব দেন। সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের নিয়ে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব করা হয়, কিন্তু আওয়ামী লীগ এ প্রস্তাব গ্রহণ করেনি। এমনকি স্যার লিলিয়ান স্টেফেনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে দলটি। শেষ পর্যন্ত কোনো রকম সমাধান খুঁজে না পেয়ে ফিরে যান স্যার লিলিয়ান। আওয়ামী লীগ এবং অন্যান্য দলগুলো তাদের আন্দোলন আরও জোরদার করে। অন্যদিকে নির্বাচনের আয়োজনের প্রস্তুতি নিতে থাকে বিএনপি। 1995 সালের 24 নভেম্বর পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। নির্বাচন কমিশন ষষ্ঠ জাতীয় সংসদের লক্ষ্য নিয়ে তফসিল ঘোষণা করে। নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয় 1996 সালের 15 ফেব্রুয়ারি। প্রধান সব রাজনৈতিক দল এই নির্বাচন বর্জন করে, তবুও নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু ফেব্রুয়ারি মাসের নির্বাচনটি কেবল একতরফাই ছিল না, সেটি বেশ সহিংসও ছিল। 1996 সালে নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের আগের দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় অন্তত 12 জন নিহত হয়েছে। নির্বাচনের ভোট গ্রহণের হার 10% কম হতে পারে বলে উল্লেখ করে তারা। নির্বাচনে এককভাবে জয়লাভ করে সরকার গঠন করে বিএনপি, কিন্তু এই সরকারের উপর দেশীয় ও আন্তর্জাতিক চাপ আসতে শুরু করে। অবশেষে চাপের মুখে 1996 সালের 26 মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী পাশ করা হয়, যা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানের 58 খ থেকে 58 ঙ পর্যন্ত নতুন অনুচ্ছেদ যুক্ত করা হয়, যা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রণয়ন করে। এই ব্যবস্থার অধীনে 1996-2001 জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু 2008 সালে জাতীয় নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে তৈরি হয় নতুন করে রাজনৈতিক সংকট। 11-র ঘটনাবহুল সময়ের পর অনুষ্ঠিত হয় নির্বাচন। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যু আবারও সামনে আসে, তবে এবার আদালতে। 2004 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট হয়। সেই রিটের চূড়ান্ত রায় আসে 2011 সালের 10 মে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক বলে ঘোষণা দেয়। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেভাবে চালু হয়েছিল তা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক বলে ঘোষণা করা হয়। আদালতের রায়ের পর আওয়ামী লীগ সরকার দ্রুততার সাথে পদক্ষেপ গ্রহণ করে। 2011 সালের 30 জুন সংসদে সংবিধানের
পঞ্চম সংশোধনী বিল পাশ করা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিধানগুলো পুরোপুরি বিলুপ্ত করা হয়। ক্ষমতাসীন সরকারের অধীনেই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পুরনো ব্যবস্থা আবারও ফিরিয়ে আনা হয়। আওয়ামী লীগ সরকারের এই সিদ্ধান্তকে বিএনপি ও তার শরিক দলগুলো প্রত্যাখ্যান করে। তারা এই পদক্ষেপকে গণতন্ত্রের কফিনে শেষ পেরেক ও আজীবন ক্ষমতায় থাকার একটি নীল নকশা হিসেবে আখ্যা দেয়। কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের অবস্থানে অনড় থেকে 2014 সালে নির্বাচন আয়োজন করে। 1996 সালের পুরো ঘটনায় যেন আবারও ফিরে আসে। বিরোধী দলগুলো নির্বাচন বয়কট করলেও আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করে। জুলাই গণঅভ্যুত্থানের পর আবারও সর্বোচ্চ আদালতে ওঠে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হয়। 2024 সালের 21 অক্টোবর থেকে শুরু হওয়া আপিলের শুনানি শেষ হয় 2025 সালের 11 নভেম্বর। দীর্ঘ শুনানির পর 2025 সালের 20 নভেম্বর রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ঘোষণা করা হয় সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার ফলে আবারও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হওয়ার পথ খুলে গিয়েছে। এই রায়ের মাধ্যমে নির্বাচনে নিরপেক্ষতার আশা নতুন করে তৈরি হয়েছে। তবে এখন মূল চ্যালেঞ্জ রাজনৈতিক দলগুলো এই ব্যবস্থাকে কতটা মানবে।